খুবই সময়ের অভাব, স্বল্পতায় ভুগতেছি, তার কারণে এক্সট্রা কোনো কোনো কিছু করা হচ্ছে না। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এই অত্যাচার সহ্য করতেছো যে এখানে একটা ক্যামেরা লাগাইছি। এখন দেখো মাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছে। আর তোমরা তো এখন সবাই প্রতিবাদী মানুষজন, স্বাধীন চেতা মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন। এখন দেখো মাতৃকোষ যদি আমরা গত ক্লাসে কি পড়েছিলাম, যদি এর ক্রোমোজোম 46 থাকে তাহলে অপত্য কোষেও ক্রোমোজোম কত তৈরি হবে? 46। এটা কার ক্ষেত্রে হয়? মাইটোসিসের ক্ষেত্রে। এখন যেহেতু এটা হয় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি সমান, তাই আমরা তাকে কি বলি? সমীকরণিক। এগুলো পরে আরো বলা যাবে, সমস্যা নাই। এখন আমি মাইটোসিসটা একটু ডিটেইলসে বোঝাই দিব। তো মাইটোসিস বোঝানোর আগে আমি দুইটা বিষয় একটু বলি। সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়াটা তোমরা সবাই কি পড়েছিলা? ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি কি মাইটোসিসের কয়টা ধাপ আছে? 5টা। নাম কি কি? প্রোফেজ। সবগুলো লাস্টে কি আছে? ফেজ। এটা একটু সবাই বোঝো। দেখো প্রোফেজ আর শেষেরটার নাম কি? টেলোফেজ। এখন প্রশ্ন হচ্ছে ভাই টেলোফেজ নামটা কেন হয়েছে? দেখো মনে করো এটা একটা গরু, হ্যাঁ, তো কেন হয় নাই? কত সুন্দর গরু, এই তো লেজটাই তো আমাদের আঁকাইতে হবে। এটা হচ্ছে লেজ। এই লেজকে ইংলিশে আমরা কি বলি? টেইল। তাহলে টেইল হচ্ছে লেজ। এই টেইল, লেজ মানে আসলে সবকিছু শেষ। লেজ মানে কি? শেষ, বা বলতে পারি কি প্রান্ত। লেজ মানে কি? শেষ বা প্রান্ত। আমি এই গরুটা খুব আঁকাই, অনেক ক্লাসে আমি এই গরুটা আঁকাইছি। এটা মনে করো আমার একটা ফেভারিট গরু। এখন টেইল থেকে কোন শব্দ আসছে? টেলো। টেইল থেকে কি আসছে? টেলো মানে কি হবে? শেষ বা প্রান্ত। টেলো মানে কি হবে? শেষ বা প্রান্ত। এখন তাহলে এর নাম কি টেলোফেজ, কেন বুঝতে পারছো? এখন চলে আসো মাঝখানেরটার নাম কি ছিল বলো? মেটাফেজ। মাঝখানেরটার নাম হচ্ছে মেটা। তাহলে ভাইয়া মাঝে, আমি একটু আগে বলছি তো মাঝখানেরটার নাম হচ্ছে মাঝে। মাঝে বা আমরা বলতে পারি মধ্যে। মধ্য বা মাঝে মানে আসলে কি? মেটা। তাই এর নাম কি? মেটাফেজ। এখন দেখো মেটাফেজের আগেরটার নাম কি হবে? মেটাফেজের আগেরটার নাম কি হবে ভাইয়া? প্রো মানে কি? প্রো মানে আগে। তাহলে কার আগে? তাহলে এর নাম কি হবে? প্রো মেটাফেজ। আচ্ছা, আর এইখানে কি হয়? আমাদের ক্রোমোজোম গুলা গতিশীল হয়, আর গতি মানে হচ্ছে অ্যানা, তাই এর নাম কি? অ্যানাফেজ। ক্লিয়ার? তাহলে কি কি আছে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে। আচ্ছা এখন চলে আসো, এখানে যে ফেজ টেস্ট গুলো আছে এগুলাই হচ্ছে সেই পর্যায়গুলো। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আসলে কার পর্যায়? আমরা সবাই ভাবতাম কি মাইটোসিসের পর্যায়, কিন্তু মাইটোসিসের পর্যায়ে বললেও হবে, কিন্তু এটার বেসিকটা কি? বেসিক হচ্ছে, আমি মাইটোসিসটা একটু সুন্দর করে ডিসক্রাইব করি। এটা মনে হয় এই পেজে করলে ভালো হয়। দেখো মনে করো এটা একটা কোষ, দেখা যাচ্ছে কি? সবাই দেখতে পাচ্ছ? এটা একটা কোষ। এই কোষে নিউক্লিয়াস আছে একটা, তার ভিতরে কি আছে? ক্রোমোজোম। এখন মাইটোসিস হইলে আসলে কি হবে? একটা কোষ থেকে কয়টা কোষ হবে? মানে এর উদ্দেশ্য কি? একটা কোষ থেকে 2টা কোষ হবে। তাহলে দেখো এখানে একটা হবে। আচ্ছা আমরা এটাকে একটু, এখানে মনে করো আরেকটা হবে। একটা কোষ থেকে 2টা কোষ হবে। এখন বিষয়টা হচ্ছে একটা কোষ কি সরাসরি 2টা কোষ হবে? বেশ কিছু পর্যায়ে থাকবে। তো প্রথমে যেটা হয়, প্রথমে আমরা যেটা দেখব, আচ্ছা কোষের ভেতরে আবার কি থাকে? এই যে ডট ডট গুলো একটু দেওয়া উচিত। কোষের ভেতরে কি থাকে বলতো? সাইটোপ্লাজম। 2টা বিষয় মাথায় রাখবো। তাহলে এটার নাম হচ্ছে, জানি তারপরে আমরা লিখি, হ্যাঁ, সাইটোপ্লাজম। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ওকে। তো প্রথমে যেটা হবে, দেখো কালো কালারে আমরা কি এঁকেছি? কোষ না? এই কোষটা প্রথমে এরকমই থাকবে। এই কোষের ভেতরে কি আছে? এটা নিউক্লিয়াস। প্রথমে কি হবে? এই কোষের ভেতরে কয়টা নিউক্লিয়াস হবে? 2টা। আমরা তোমাদের গতদিন শেখাইছিলাম, তোমাদের মনে থাকার কথা, যে বিভাজন মানে কি? সেম জিনিস, যারা খেয়াল করো, সেম জিনিস ডাবল হয়ে যাওয়া। তাহলে নিউক্লিয়াসের বিভাজন মানে কি? সেম জিনিস মানে নিউক্লিয়াস কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। নিউক্লিয়াস ডাবল হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখানে নিউক্লিয়াস একটা আছে, কয়টা হয়ে গেল? তাহলে এখানে কি ঘটেছে বলো তো? কার বিভাজন ঘটেছে? সাদা কালার কি দেখা যায় রে? নিউক্লিয়াসের বিভাজন। বোঝো, খুব সুন্দর, এটা টপিকটা খুব সুন্দর। নিউক্লিয়াসের বিভাজন মানে এটা পিওর বেসিক, আন্দাজে কোনো কিছু পড়াশোনা না। ঠিক আছে,
আন্দাজে সময় মতো তো পড়ে না, তোমরা জানো, এখন বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এখানে নিউক্লিয়াসের ভেতরে, এখানে তো একটা কোষের ভেতরে কয়টা নিউক্লিয়াস? এখন দুইটা। সাইটোপ্লাজম মনে করো আছে। এখন আমাদের বানাইতে হবে কয়টা কোষ? এখন তখন এই কোষটা চিন্তা করলো, তাহলে তো সাইটোপ্লাজমটাকে ভাগ করে দিয়ে দুইটা কোষ বানাইতে হবে। তাহলে কি করতে হবে? আচ্ছা আমরা একটা কাজ করি, এভাবে না নিয়ে পুরাটুকুকে আমরা নিই। দেখো এখন নেক্সট যে কাজটা হবে, ওরা চিন্তা করতেছে কি করতে হবে, এই মাঝখান থেকে একটা ব্যারিকেড দিয়ে দিতে হবে, এইখান থেকে এর একটা ব্যারিকেড দিতে হবে। তাহলে কি হবে? তাহলে এর কাছে কিছু সাইটোপ্লাজম চলে যাবে, এর কাছেও কিছু সাইটোপ্লাজম চলে যাবে। তাহলে এই যে কোষগুলা তৈরি হলো, যদি আমরা এদেরকে সাইজে ছোট বানাই দিই, তাহলে এরা দেখবা যে খুব ইজি হয়ে যায়, ইজি আমরা শিখতে পারবো ইজিলি। মনে করো এটা, এটা হচ্ছে এটা, ঠিক আছে, আর নিচেরটা মনে করো এটা হচ্ছে এটা। আর ভবিষ্যতে যখন এরা বড় হবে তখন এরা মনে করো এই সাইজের হয়ে যাবে। ওকে, খেয়াল করো, আমি বুঝাই দিচ্ছি। তো প্রথমে এর যে সাইটোপ্লাজম গুলো আছে, সাইটোপ্লাজম কি হলো? ভাগ হয়ে গেল না? তাহলে এবার এর সাইটোপ্লাজম ভাগ হয়ে যাওয়ার কারণে এটা মনে করো যে এটা হচ্ছে সেই মাথা, আর এর মাথা হচ্ছে এই শেষেরটা এটা। তাহলে দেখো এটা একটা কোষ হয়ে গেল, এটা একটা কোষ হয়ে গেল। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, এই কোষটা যখন ভবিষ্যতে আরো বড় হবে, বৃদ্ধি পাবে, তখন কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে, মানে একদম মায়ের মতো হয়ে যাবে না? আবার এ যখন বৃদ্ধি হবে তখনও কি হবে? মায়ের মতো হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে একটা কোষে কয়টা নিউক্লিয়াস ছিল? দুইটা। তাহলে প্রথমে কি ঘটেছে? নিউক্লিয়াসের বিভাজন। এরপরে আমরা কাকে ভাগ করে দিয়েছি? সাইটোপ্লাজমকে। তাহলে পরের অংশটুকুর আসলে নাম কি হবে? কার বিভাজন এটা? সাইটোপ্লাজমের বিভাজন। এখন দেখো সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে মাইটোসিসে আসলে কি হয়? মাইটোসিসে আসলে দুইটা অংশ হয়, একটা কি নিউক্লিয়াসের বিভাজন, পরে কি হয়? সাইটোপ্লাজমের বিভাজন। এখন নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা কি বলি, সাইটোপ্লাজমের বিভাজনটাকে আমরা কি বলি? দেখো নিউক্লিয়াসের নাম আমরা পড়েছি ক্যারিয়ন। মানে কি? ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন। তাহলে ক্যারিয়ন আর ক্যারিয়নের সাথে যোগ হয় হচ্ছে বিভাজনের প্রক্রিয়া, নাম কি? কাইনেসিস। তাহলে ক্যারিয়ন প্লাস কাইনেসিস ইকুয়ালস টু কি হবে? ক্যারিও কাইনেসিস। আচ্ছা সাইটোপ্লাজম বিভাজনকে আমরা একবারে লিখতে পারি কি তাহলে? সাইটোকাইনেসিস। তাহলে সাইটোপ্লাজম বিভাজনকে আমরা লিখবো হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে আমাকে একটু বলো তো যে কোনটা আগে হয়, সাইটোকাইনেসিস নাকি ক্যারিওকাইনেসিস? তাহলে মাইটোসিস প্রক্রিয়াতে আগে কোনটা হবে? ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। তাহলে আগে হবে এটা, আর এটা হয়ে যাওয়ার পরে কি হবে? সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে আমরা যে পাঁচটা ধাপ পড়ি না সবসময়, ওই পাঁচটা ধাপ আসলে কার ধাপ? এই পাঁচটা ধাপ আসলে ক্যারিওকাইনেসিসের ধাপ। বুঝতে পারছো? ক্লিয়ার? তারপরে ক্যারিওকাইনেসিস শেষ হয়ে গেলে আমরা কি পড়বো? সাইটোকাইনেসিস। এখন আসলে এই টপিকটা আমার এখন পড়ায় ফেললাম, সমস্যা নাই। এখন আমরা হচ্ছে পড়বো কি যে এই যা যা হলো এই সব কিছু গোছানোর জন্য দেখো কোষ, প্রথমে একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয়েছে না? দেখো তো আলটিমেটলি দুইটা কোষ, এখানে কি হয়েছে? দুইটা কোষ সৃষ্টি হয়েছে। কি হয়েছে? সৃষ্টি। আর সৃষ্টি হওয়ার পরে সে কি পাইছে? বৃদ্ধি। পরে যদি এই কোষটা আবার মাইটোসিস করে তো কি করবে? একটা থেকে কয়টা তৈরি করবে? দুইটা। তাহলে কোষ আবার কি হবে? পরে সৃষ্টি হবে, সেগুলো আবার পরে কি পাবে? বৃদ্ধি পাবে। মনে করো বৃদ্ধি পায়, নতুন একটা কোষ হইলো, বড় কোষ হইলো, সেই বৃদ্ধিপ্রাপ্ত কোষ আবার কি করবে? সে কোষ আবার কি করবে? সৃষ্টি করবে। আবার কি পাবে? এর কোনো শেষ আছে? তাহলে কি কি হবে? কোষ সৃষ্টি, বৃদ্ধি। বুঝছো? আবার এই সৃষ্টি হওয়ার মানে এই প্রসেসটার নাম কি? বিভাজন না? পুরাটা কিভাবে সৃষ্টি হবে? তো কোন প্রক্রিয়া সৃষ্টি হয়? বিভাজনের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি কি বিভাজন, তারপর কি সৃষ্টি, তারপর কি বৃদ্ধি। বিভাজন, সৃষ্টি, বৃদ্ধি এই সবগুলোকে পরপর একটা চক্রের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তিনটা বিষয়। তাহলে দেখো সৃষ্টি, তারপর কি হচ্ছে? বৃদ্ধি, আর তারপর কি হবে? বিভাজন। আর বিভাজন হলে আবার কি হবে? সৃষ্টি। তাহলে বুঝতে পারছো? তো এই যে বিষয়টা, এটা একটা চক্র হয়ে গেল না? এখন দেখো তো এটা একটা চক্র। এখন আমরা নাম দিব, কিন্তু নামটা আসলে আমরা আগে দিব না, সাসপেন্স আছে। হ্যাঁ, এখন দেখো এই সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন আসলে কার ঘটতেছে? কোষের। তাহলে আমরা এর নামটা কি দিতে পারি? কোষ চক্র। তাহলে ইংলিশ নাম কি হবে? সেল
সাইকেল। এখন বলতো কোষ চক্রের সংজ্ঞা তুমি কি দিতে পারো? যে প্রক্রিয়ায় কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন ঘটে সেই চক্রকে আমরা কি বলতে পারি? কোষ চক্র। ক্লিয়ার? আমরা এখন কোন টপিক পড়বো? কোষ চক্র। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মাইটোসিস পড়ার আগে আমরা কি মানে মাইটোসিসের ভূমিকা পড়ে আমরা আসলে কি পড়বো এখন? তা আমাদের এখন বোঝা হয়ে গেছে যে আসলে কোষ চক্র কেন লাগবে আর কোষ চক্রতে কি কি হবে সেটা আমরা এখন বুঝবো। তাহলে বুঝতে পারছো মাইটোসিসের ভেতরেই কোষ চক্রটা, মানে বিষয়টা হচ্ছে যে মাইটোসিস যে বিভাজন সৃষ্টি বৃদ্ধি বিভাজন এভাবে বারবার হবে না, কারণ একবার মাইটোসিস হলে তো আমাদের পুরো দেহ তৈরি হয় না, যে কোনো প্রাণীর দেহ তো একবারে হয় না, কি হয় অনেকবার মাইটোসিস করে তারপরে হয়। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকটাতে যাব। এখন চলে আসি এই বিষয়টা কোষ চক্র নিয়ে পড়াশোনা করব। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই কোষ চক্র তো বুঝলাম, এখন কোষ চক্র যদি আমরা পুরো সিস্টেমটা চিন্তা করে আঁকাই ফেলি তাহলে কি হবে? ধরো এটা হচ্ছে একটা, আচ্ছা সাদা কালার মনে হলো দেখা যাবে, দেখা যাচ্ছে এটা একটা বৃত্ত, ঠিক আছে হয়েছে বৃত্ত, এখানে শেপ টেপ আছে তা আমি আর ওইসব নিলাম না। হ্যাঁ ওকে, দেখো তাহলে আমরা এভাবে একটু চিন্তা করব যে একটা কোষ বিভাজিত হওয়ার জন্য কি লাগে। তো সেগুলো চিন্তা করার আগে আমি তোমাদেরকে একটু প্রশ্ন করব যে তোমাদের জীবনে মনে করো এই যে পড়াশোনা তোমরা করতেছো, কেন করতেছো পড়াশোনা? কেন করতেছো? পড়াশোনা বাসা থেকে করতে বলছে, না করলে মাইর দিবে, এই জন্য পড়াশোনা করতেছো? পড়াশোনা আমরা কেন করি? তোমরা কেন করতেছো? স্বপ্ন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, স্বপ্ন। তোমার স্বপ্ন কি বলো? ডক্টর হওয়া। কেন ডক্টর হওয়া? এটা তোমার স্বপ্ন? তাই ডক্টর হলে কি পাওয়া যায়? সুন্দর বিয়ে করতে পারবো তাই, এই জন্য? এই তার কি জন্য বলো? টাকা ইনকাম করবা? মানুষের সেবা করার জন্য? সিরিয়াসলি? এই তোমরা মনে করে রাখো, শুনে রাখো, তোমরা ওর কাছে যাবা, ওর কাছে ডাক্তার হওয়ার পর ওর কাছে যাবা, কোনো ফি দিবা না, টাকা দিবা না। কেন? তুই না বলছিলি মানুষের সেবা করবি, আমি তো মানুষ, সেবা কর আমার, ফ্রি করবা? আচ্ছা যাই হোক, শোনো, সেবা সব পেশা আসলে সেবা কখন হবে? যখন তুমি আসলে মানুষ যে তোমার কাছে সেবা গ্রহীতা তাকে যখন তুমি গুরুত্ব দিবা, মূল্যায়ন করবা, এবং সেই মূল্যায়নের উপর ভিত্তি করে আসলে সে যে সমস্যার মধ্যে পড়ছে সমস্যা থেকে সে আসলে সমাধান পাবে, উত্তরণ হবে। তুমি যদি তাকে এটা সহজ করতে পারো তখন তুমি আসলে সেবা দিচ্ছ। আমাদের প্রতিটা ক্ষেত্রে আসলে সেবা আছে। এই যে আমি শেখাচ্ছি তোমাদের, সেবা না? আমি কত সহজে তোমাদেরকে শেখাতে পারি এটা হচ্ছে আমার প্রচেষ্টা, এবং আমি তার বিনিময়ে কি পাচ্ছি? একটা পারিশ্রমিক পাচ্ছি, একটা টাকা নিচ্ছি। বিষয়টা হচ্ছে টাকা। এখন বিষয়টা হচ্ছে কি, মনে করো যে আমি তোমাদের জন্য কত সহজ করে পড়ানো যায় এই প্রচেষ্টা আমি করতেছি, মানে তোমাদের কত ভালো করে সেবা দেওয়া যায়। অনেকে আছে যে দরকার নাই, 10-15 বছর আগে যা পড়াইতো সে সেটাই পড়াচ্ছে, কোনো আপগ্রেড নাই, চিন্তা ভাবনা নাই, কোনো কিছু নাই, সে মনে করো পড়াচ্ছে, লিখাচ্ছে, পড়া যাচ্ছে, সব শেষ। তাহলে মনে করো সে কি তোমাকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করতেছে? করছে না। এটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছো? আমি এটা দিয়ে বোঝালাম। আর আমরা যখন সে যে প্রফেশনই হোক না কেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, সাংবাদিক হোক, সাংবাদিক শুনে আবার কেউ ভুল বোঝো না, ঠিক আছে? তো এরকম যে যাই হোক না কেন, আমাদের লাইফে হচ্ছে সেবা দেওয়ার মানসিকতা যখন থাকবে তখন তার বিনিময়ে শুধু কি মানুষ আমাদেরকে পারিশ্রমিক দিবে এমন? কে দিবে? আর আসলে আমরা সবাই কার সৃষ্টি? যদি আমাদের সৃষ্টিকর্তা বলি, আল্লাহ তাআলার সৃষ্টি, তাই না? তাহলে সৃষ্টির যখন আমরা সেবা করব তখন আমাদেরকে আসলে সেই পারিশ্রমিকটা শুধু যে সৃষ্টি দিবে তা না, স্রষ্টাও আমাদেরকে সেই পারিশ্রমিকটা দিবে, বুঝতে পারছো? তার মানে সৃষ্টি শুধুমাত্র সৃষ্টির সেবা করে সৃষ্টির কাছ থেকে সে হচ্ছে পারিশ্রমিক পাবে না, এর বিনিময়ে প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবে, তাই না? কারণ মানুষের প্রতি মানুষের হক আছে না? তুমি যখন কোনো এইগুলো পালন করবা, মূল্যায়ন করবা, তখন এর বিনিময়ে প্রতিদান তোমাকে আসলে আল্লাহ তাআলা দিবে। এবং অবশ্যই তোমরা সবাই যারা আছো, সে যে ধর্মেরই হও না কেন, যে একসময় আমাদেরকে তার কাছে যেতে হবে, তার সামনে যেতে হবে, এই মূল্যবোধ চিন্তা ভাবনা তো সবার আছে, তাই না? এগুলো যখন সবার মধ্যে থাকবে তখন তুমি যে কোনো কাজ আসলে ভালোভাবে করতে পারবা, বুঝছো? এটা শুধু তোমাদের দিকে তাকাই বলছি, এখানে লাইভ হচ্ছে, লাইভ না রেকর্ড করা হচ্ছে, এদের দিকে তাকাই বললে আরো ভালো হতো। এরা পরবর্তীতে যারা ক্লাস করবে, অনেক স্টুডেন্ট করবে জানি আমি, তো তাদের জন্য এটা তাকাই বললে ভালো হতো। তো ঠিক আছে, তাকাইলাম না, এর জন্য কষ্ট পেও না, কষ্ট পেও না পিও, এভাবে বলতে হবে। এখন দেখো এখানে চলে আসি। তাহলে এখানে নর্মালি আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে একটা কোষ থেকে কয়টা কোষ হবে? 2টা কোষ হবে। আমি একটু এখানে আঁকি। হ্যাঁ, একটা কোষ থেকে 2টা কোষ মনে করো তৈরি হলো, তাহলে এটাকে আমরা কি বলছি? এই প্রসেসটার নাম বিভাজন। এখন এটা কোন বিভাজন? যেহেতু আমরা কোন টপিক পড়ছি,
মাইটোসিস, আমরা চিন্তা করলাম এটা মনে হয় মাইটোসিস হতে পারে, ঠিক আছে, মাইটোসিস। এখন প্রশ্ন হচ্ছে এই মাইটোসিসটা হচ্ছে মানুষের সাথে তুলনা করবো আমরা একটু পরে। এটা মনে করো কেন্দ্র, সেন্টার। মাইটোসিসের জন্য কতটুকু সময় রাখছি আমরা, কতটুকু পথ, এতটুকু পথ। এখন একটা কোষ যে দুইটা কোষ বানায় নতুন, এখন দেখো এই সৃষ্টি কোষটা কি নতুন সৃষ্ট কোষ না, নতুন কোষ, এটাও কি কোষ, নতুন কোষ। মানে কেবল সে কি হয়েছে, জন্মগ্রহণ করছে, কি করছে, এই কোষটা কেবল জন্মগ্রহণ করছে। এখন জন্মগ্রহণ করে আসলে আমরা একটু আগে দেখলাম একটা কোষ চাইলে সে জন্মগ্রহণ করে তারপরে সৃষ্টি হওয়ার পরে সে কি হবে, বৃদ্ধি পাবে, তারপর সে কি হবে, বিভাজিত হবে। এখন ওই কোষে যদি চায় যে না সে ভবিষ্যতে বিভাজিত হবে, মানে এই কোষের যদি উদ্দেশ্য থাকে, নতুন কোষের যদি উদ্দেশ্য থাকে সে মাইটোসিস করবে, তো কোথায় আসতে হবে, তাকে আবার এই পুরো পথ ঘুরে এখানে আসতে হবে। এই জন্য এই পুরো পথটা তাকে ঘোরা লাগবে এবং ভালো করে বোঝো এই বিষয়টা। এখান থেকে এই পর্যন্ত পুরাটা সে ঘুরবে, ঘুরে এখানে আসবে। জন্মগ্রহণ করে কোথায় আসে, এখানে আসে না, এখান থেকে সে সামনের দিকে যাবে। এখন এই যে সামনের দিকে যাচ্ছে, এই সামনের দিকে সে কেন যাচ্ছে, তার উদ্দেশ্য কি করা, মাইটোসিস করা, বিভাজিত হওয়া, তাই না? এখন মনে করো মানুষের সাথে আমরা তুলনা করবো এটা। মনে করো ওই যে ওর হচ্ছে, ওর না অনেকেরই আছে, তোমাদের অনেকের আছে না মেডিকেল টার্গেট, কার কার দেখি, ওকে, তো যাদের মেডিকেল টার্গেট আছে তাদের জন্য এই টপিকটা, ঠিক আছে, স্পেশাল টপিক, এটা মেডিকেলের টপিক। মানে এই কোষটা, এই যে কোষটা এখানে আছে ভাই, এই কোষের উদ্দেশ্য সে জীবনে মেডিকেলে পড়বে, এই কোষের উদ্দেশ্য কি, মেডিকেলে পড়বে। এখন যদি মেডিকেলে পড়তে চায় তাহলে কি করতে হবে ওকে, মেডিকেলে পড়তে গেলে ওকে এই জন্মগ্রহণ করা থেকে শুরু করে, এই যে এখন প্রথমে জন্মগ্রহণ করে 12 বছর পড়াশোনা করা লাগবে না, তারপরে তো মেডিকেলে চান্স পাবো, এমনি এমনি তো পাবো না। এখন মনে করো জন্মগ্রহণ করে এসএসসি পরীক্ষা দিতে পারবে, অ্যাডমিশন দিতে পারবে, পারবে না। তাহলে এই কোষটাও সেটা পারবে না, কোষটাকে অনেকগুলো ধাপ অতিক্রম করে প্রস্তুতি নিয়ে তারপরে আসতে হবে, বুঝতে পারছো? প্রস্তুতি নিতে হবে। তাহলে দেখো তো এইখান থেকে এই পর্যন্ত সে আসলে কি নিবে, সে আসলে প্রস্তুতি নিবে, বুঝতে পারছো? এখন তাহলে আমরা এইটুকু যে অবস্থা, তার জীবনের যে প্রস্তুতি নেওয়ার জন্য যে সময়, এটাকে আমরা বলবো হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়। কি বলবো, প্রস্তুতিমূলক পর্যায়। এখানে তো দেখা যাচ্ছে রে ভাই, দেখো তো, প্রস্তুতিমূলক পর্যায়। তো এর নাম হচ্ছে ইন্টারফেজ। এর নাম কি, প্রস্তুতিমূলক পর্যায়টাকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ মানে মাঝামাঝি ফেজ। আমি কেন ইন্টারফেজ একটু পরে বোঝাবো। তো ইন্টারফেজ, এখন প্রশ্ন হচ্ছে যদি পুরা সময়টাকে যদি আমরা 100% ধরি, তাহলে দেখো ইন্টারফেসটা অনেক বড় না, আর তার তুলনায় মাইটোসিস কি অনেক ছোট। মাইটোসিসটাকে আমরা কি ধরেছি, কোষের কি, মেডিকেল, কোষের কি, এটা মেডিকেল। তো ইন্টারফেসটা অনেক বড়, এটা আসলে কত পার্সেন্ট, এটা হচ্ছে 90 থেকে 95%। তাহলে বলো তো ভাইয়া মাইটোসিসটা আসলে কতটুকু সময় পাচ্ছে, 5 থেকে 10%। তাহলে মাইটোসিসের সময় কত দেওয়া হচ্ছে, 5 থেকে 10%। তাহলে এই কোষটা জন্মগ্রহণ করে প্রস্তুতি নিবে 90 থেকে 95% সময়, ঠিক আছে, ক্লিয়ার? এই যে তুমি 15 বছর ধরে জন্মগ্রহণ করছো, 5 বছর পরে 1-এ পড়ছো, 12 বছর ধরে 17 বছর পড়াশোনা করছো, মেডিকেলে 5-6 বছর পড়াশোনা, তাই না? যেটা হচ্ছে এরকম, এই কোষটা 90 থেকে 95% সময় ব্যয় করবে 5 থেকে 10% সময়টাকে মানে অ্যাচিভ করার জন্য। এখন চলে আসো, এখন তোমরা বলো আমাকে যে প্রথমে জন্মগ্রহণ করার পরে থেকে তুমি অ্যাডমিশন দিতে পারবা? তো আমি একটু বলে রাখি, এই মাইটোসিস তো মেডিকেলে ঢোকার আগে কি দেওয়া লাগবে বলো, অ্যাডমিশন। এখানে মনে করো এই যে জায়গাটা, এখানে অ্যাডমিশন হবে। প্রথমে অ্যাডমিশন দেওয়ার আগে এসএসসি, পিএসসি, পিইসি, জেএসসি, এসএসসি, এসএসসি পাস করা লাগবে না? তো এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যে অংশ সেটা হচ্ছে এসএসসি পাস করা। সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি ভাই, এসএসসি পাস করতে হবে। এখন এসএসসি পাস করতে গেলে কতটুকু সময় ব্যয় করতে হবে, অনেক। দেখো এসএসসি পাস করতে গেলে মোটামুটি বলতে পারো প্রায় অর্ধেক সময় ব্যয় করতে হবে। তার মানে দেখো তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি কি বললাম, কি পাস করা, এসএসসি পাস করা। তাহলে এখানে সে হচ্ছে এসএসসি পাস করবে। এসএসসি পাস করতে গিয়ে তার কতটুকু সময় ব্যয় হবে, দেখো আমি প্রায় অর্ধেক দিয়ে ফেলছি না সময়। তাহলে কত হবে এটা, সময়টা হচ্ছে 30 থেকে, অর্ধেক মানে কত পার্সেন্ট, তাহলে এই সময়টা 30 থেকে 50% সময় তার এখানে ব্যয় করতে হবে। 30 থেকে 50% সময় তার এসএসসি পাস করার জন্য ব্যয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আগে এখানে সে কি করবে আর এখানে কি করবে? অলরেডি আমি বুঝছি যে এখানে সে অ্যাডমিশন টেস্ট দিবে, তারপরে সে মেডিকেলে ঢুকবে। আর এই এসএসসি পাস করার আগে কি 5 পর্যন্ত পড়া লাগবে না? তো 5 পর্যন্ত পড়তে গেলে কি পিইসি পাস করা লাগবে না? তাহলে এখান থেকে সে এই পর্যন্ত যে আসবে, এখান থেকে এই পর্যন্ত আসবে হচ্ছে এখানে কি পাস করবে বলো, পিইসি। মানে পড়ছো, পিইসি পড়ছো, পিএসসি না কিন্তু পিইসি, পিইসি প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট।
না না, এই যে এসএসসি তো এখানে শেষ করবে, এটা হচ্ছে মনে করো এসএসসি, এখানে এসে এসএসসি দিবে, বুঝছো? মানে এইখান থেকে এসএসসি শুরু হবে, এসএসসি শুরু হয়ে এসএসসি শেষ হবে কোথায়? এসএসসি। হ্যাঁ, এখন শোনো, মানে 6 7 8 9 10 এবার এসএসসি পাস করবে। এখন চলে আসো এই জায়গাটাতে আমি কথা বলি, সেটা হচ্ছে এইখানে এই যে ওর লাইফে কি চেঞ্জ হয়ে গেল কলম। আচ্ছা দেখো, এর লাইফে হচ্ছে যখন সে জন্মগ্রহণ করছে তখন এখানে আছে, এখান থেকে সে পিএসসি পাস করবে। এখন দেখো, খেয়াল করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি কাকে বলেছি? এসএসসি পাস করা। তো এসএসসি পাস করার আগে একটা সময় আর গ্যাপ হয়ে যাচ্ছে না? আবার এসএসসি পাস করে কি সে মেডিকেলে ঢুকতে পারতেছে? এখানে তো একটা সময়ের গ্যাপ হয়ে যাবে না? তাহলে এখানেও একটা গ্যাপ আছে, এখানেও একটা গ্যাপ আছে। তাহলে প্রথম যে গ্যাপ, তার নাম আমরা কি দিব? গ্যাপ 1। কি দিব? গ্যাপ 1। তাহলে বলো তো পরের গ্যাপকে আমরা কি বলবো? গ্যাপ 2। এখন এই গ্যাপ 1 গ্যাপ 2 একটু বড় বড় হয়ে যাচ্ছে, আমরা একটা কাজ করি, নামটা ছোট বানাই ফেলি। তাহলে কি হবে? G1। তাহলে এর নাম কি হবে? G2। ঠিক আছে। আর এই যে এসএসসি পাস, এটা হচ্ছে এস, এটার নাম আমরা কি দিব? এস দশা। G1 দশা, GS দশা, আর কি হবে? G2 দশা। দেখো তো কয়টা দশা আছে এই ইন্টারফেসে? কয়টা পার্ট আছে? 3টা। কি কি? গ্যাপ 1, এস, G2। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এত বুঝলাম গ্যাপ হয় বলে গ্যাপ বলতেছেন, এটা কি এসএসসি আসলেই পাস করে? এস কেন বলছি আমরা? এস বলার কারণ কি, দেখো এখানে কি হয়, একটা কোষ যদি কোষ বিভাজন করতে চায় তাহলে অবশ্যই আমরা এখানে দেখেছিলাম তার নিউক্লিয়াসের বিভাজন হয় না? তোমরা বলো তো, নিউক্লিয়াসের বিভাজন করতে গেলে অবশ্যই তার কোন বিভাজন লাগবে? ক্রোমোজোমের বিভাজন, মনে আছে? ক্রোমোজোমের বিভাজন, ক্রোমোজোমটা আসলে কোথায় থাকে বলো তো? ডিএনএ এর ভেতরে। কার ভেতরে? ডিএনএ এর ভেতরে থাকে। তাহলে অবশ্যই তার কোন বিভাজন লাগবে? ডিএনএ বিভাজন। মানে কি সেম জিনিস ডাবল করে ফেলো না? তাহলে তার কি করতে হবে বলতো? ডিএনএ কে ডাবল করতে হবে, মানে একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ বানাইতে হবে? 2টা। তার মানে দেখো, যদি আমরা এখানে যাই পরের পেজে, আসলে এই জায়গাটা তার কি করতে হবে? তার থাকবে একটা ডিএনএ, কিন্তু তাকে কয়টা ডিএনএ বানাইতে হবে? 2টা। এখন বলো তো আমাকে, আমরা শিখেছি প্রথম অধ্যায়ে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে আমরা কি বলি? কি বলা হয়? রেপ্লিকেশন। তাহলে বলো তো এইখানে কি ঘটবে? রেপ্লিকেশন। এখন ডিএনএ তৈরি তোমাদেরকে শেখানো হয়েছে, তৈরি মানে কি? ইংলিশ নাম কি? তাহলে এখানে কি হবে আমরা বলতে পারি সুন্দর করে, যদি আমরা বলি তাহলে আমরা বলবো হচ্ছে এখানে কি হয়? ডিএনএ সিনথেসিস হয়। এই সিনথেসিসের প্রথম লেটার কি? সেজন্যই আমরা এটাকে কি বলি? এস দশা। বুঝতে পারছো? এখন ডিএনএ সিনথেসিস হওয়ার প্রক্রিয়াকে আমরা আর কি কি বলছি? এখানে দেখো, ডিএনএ সিনথেসিস হওয়াকে বলা হচ্ছে, দেখো, রেপ্লিকেশন। কি বলা হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন। এখন রেপ্লিকেশনের বাংলা কি? অনুলিপন। আবার অনেক জায়গায় লেখা আছে কি? প্রতিলিপন। আর ডাবল হয়ে যাওয়াকে আমরা আরেকটা শব্দ বলতে পারি, দ্বিতন। কি বলতে পারি? তাহলে দেখো, সব কি হয়? ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন বা প্রতিলিপন বা কি? তাহলে দেখো, ডিএনএ এই নামগুলা কিন্তু সব সেম। এই সব কিছু মানে এই প্রসেসটা আসলে কোথায় ঘটতেছে? কোন দশায়? এস দশায়। তাহলে এস দশা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা। বুঝতে পারছো? তাহলে ভাইয়া G1 আর G2 এরা কারা? এরা হচ্ছে ওয়াদুল কাদেরের মতো বলবো নাকি? G1 G2 আসছে, আরে এরা আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? মনে আছে এই কাহিনী? তো এখন প্রশ্ন হচ্ছে, এই G1 এ আসলে কি হয়? দেখো, G1 এর পরে কি হবে? এস না? তাহলে এস এর জন্য এসে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়। এখন তুমি এসএসসি পড়াশোনা যখন তুমি করবা, তার আগে তোমাকে 5 পর্যন্ত পড়ে আসতে হবে না? তাহলে এসএসসি পড়াশোনা করার জন্য প্রস্তুতি সেটা কোথায় নিতে হবে? এইখানে নিতে হবে না? তাহলে দেখো, এইখানে যা হবে তাই হওয়ার প্রস্তুতি কোথায় নেয়? G1 এ নেয়। বুঝছো? আবার সেম ভাবে দেখো, এখান থেকে সে লাভ দেয় কোথায়? অ্যাডমিশনে। অ্যাডমিশন তো আবার এখানে মনে করো এটা শুধু অ্যাডমিশন না, এইচএসসি প্লাস অ্যাডমিশন। তো এখান থেকে এখানে সে যাবে। এখন এই এইচএসসি প্লাস অ্যাডমিশনের পরে কি মেডিকেল না? তো মেডিকেলের চান্স পাইতে গেলে যে প্রিপারেশন নেওয়া লাগবে সেগুলো সব কোথায় হবে? এই G2 তে। মানে মাইটোসিস করার জন্য যা লাগবে সব কই তৈরি হবে? G2 তে। বুঝছো? ওকে, একটু সময় লাগবে, বাট আজকে এই টপিকটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, চলে আসো সবাই। তাহলে আমাদের শীটে আমরা দেখবো কি কি আছে, সেখান থেকে আমরা শুরু করি। তাহলে প্রথমত আমি পার্সেন্টেজ গুলো আগে একটু বলি। দেখো, ইন্টারভিউতে তাহলে কয়টা অংশ পাচ্ছি আমরা? 3টা। কি কি? G1, তারপর এস, তারপর G2। এখন দেখো, G1 এর সময়কাল কত? বই অনুযায়ী কত লেখা আছে? 30 থেকে 40%। এস কত? 30 থেকে
50%। আর G2 কত ভাইয়া? G2 হচ্ছে 10 থেকে, বাকি থাকে 10 থেকে 20%। তাহলে কি আমরা G2 বিষয়টা বুঝতে পারছি? সময়কাল কি আমরা সবাই পারবো? ওকে, তাহলে এই যে পুরা যে চক্রটা সম্পন্ন, এটাকে আমরা কি বলছি? কোষ চক্র। ইংলিশ নাম কি হবে? সেল সাইকেল। শুরুতে আমাদের জানতে হবে যে সেল সাইকেল আবিষ্কার করেছে কে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সবাই শীটে চলে যাই, শীট বের করলে আমাদের পড়া হয়ে যাবে। ওকে, দেখো এটা আসলে একটু তোমাদের ফ্রেশ করে দেওয়া হয়েছে। মানে G2-র পরে কি এম না, মাইটোসিস না? তাহলে মাইটোসিসে ঢোকার জন্য যে সরঞ্জাম লাগবে সব কোথায় তৈরি করবে? G2-তে। আমরা একটু পরে পড়লে ক্লিয়ার হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, সব লেখা আছে, আমরা শুধুমাত্র মিলাই নিব আর পড়বো। কোষ চক্রের ইংলিশ নাম লিখে ফেলো পাশে, সেল সাইকেল লিখে ফেলতে পারো, সেল সাইকেল। ওকে, এখন চলে আসো যে বিভাজন, সৃষ্টি, বৃদ্ধি লিখেছি, আমরা পড়েছি, সব হয়ে গেছে। আবিষ্কারকের নামটা পড়তে হবে, হাওয়ার্ড ও পেল্ক। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক নামে ট্রিক্স আছে, একটা ট্রিক্সটা আমি অ্যাডমিশনে পড়াই, তো এখনই পড়াই দিচ্ছি। দেখো, মনে করো কেউ যদি তোমাদের মধ্যে মনে করো বারবার যদি কোনো চক্রে পড়ে, সে হাঁপাই যাবে না? চক্রে পড়লে আমরা কি করবো বলো তো? হাঁপাই যাবো। চক্রে পড়লে কি করি? হাঁপাই যাই। ভাই হাঁপাইতে কি হবে? হাতে কি হবে? হাওয়ার্ড, আর পাতে কি হবে? পেল্ক। মনে থাকবে, চক্র আবিষ্কার করছে কে? হাওয়ার্ড আর পেল্ক। ওকে, এরপরে কিছু বিষয় আছে যে এর ভেতরে যে উদ্দীপনা, এই যে ওই কথাটাই আমি একটু আসতেছি। এই যে মেডিকেলে পড়ার কথা বলতেছিলাম, এই যে মেডিকেলে তুমি চান্স পাবা, মেডিকেলে পড়বা, উদ্দীপনা লাগবে না? কে দিবে উদ্দীপনা? কে উদ্দীপনা দিবে বলো? তোমার সিডিকে দিবে। আমাদের লাইফে উদ্দীপনা দুই রকম থাকে, হ্যাঁ নিজের উদ্দীপনা অথবা হচ্ছে আমাদের ফ্যামিলির উদ্দীপনা। মনে করো তোমার দাদা, নানা বা নানি মারা যাওয়ার সময় বলে গেল, আজ যদি তুই ডাক্তার হতিস তাহলে আমি বেঁচে থাকতে পারতাম। তোমার মনে করো তখন 3 বছর বয়স, ঠিক আছে না? 3 বছরে তো মানুষ বোঝে। এখন মনে করো তুমি হয়তো এবার তুমি তোমার মামার কাছে শুনছো, তোর নানি এটা বলে গেছিল, তুই যখন 3 বছর বয়স ছিল, তখন মনে করো 5-6 বছর বয়স, তখন আসলে আমার নানি বলছে, তার মানে সে আসলে আমি থাকলে হয়তো এরকম হইতো, আমার আসলে ডাক্তারই হতে হবে। না, আমাকে আসলে এভাবে কেউ দেয়নি, তবে আসলে ছোটবেলায় জিজ্ঞেস করতো কি হবা বা সামথিং, শিখাই দিত সবাই যে এই হবো ওই হবো। তবে আমি যতটুকু জানি যে আমি দেখেছি আমার নানা নানি হচ্ছে আমাকে এ বিষয়ে আমাকে বলতো, তারা এগুলো বলতো। এখন ওইখান থেকে মনে করো আমার কাছে ঠিক আছে হওয়া যায়, যথেষ্ট। আমি তোমাদের মতো অত বেশি মেধাবী ছিলাম না, কিন্তু একটু ছিলাম আর কি। তো ওটাতে মনে হতো যে না, হয়তো আমি পারবো, তারা ভাবতো। এই জন্যই আর কি তখন অ্যাডমিশনের সময় সে আসলে প্রিপারেশনটা নেওয়া লাগছে। ফার্স্ট ক্লাস 1 থেকে কি প্রিপারেশন নেওয়া যায়? ওই সময় নিজের পড়াশোনাগুলো করে আসতে হয়, তাই না? ইন্টারে এসে এই সময়টা আসলে আমাদের মেইন সময়। আর এখন এই সব কিছুতে প্রতিযোগিতা এত বেশি, তুমি যদি এই ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন না নাও, তুমি অন্যদের থেকে পিছায় পড়বা। কারণ বাংলাদেশের অন্য প্রান্তের অন্য স্টুডেন্টরা ঠিকই কিন্তু তোমার আগে প্রিপারেশন নিয়ে ফেলতেছে। মানে তুমি হয়তো ভাবতেছো যে আমি ইন্টার পড়বো, পাস করবো, তারপরে দেখা যাবে, যা হয় হবে, কিন্তু সে তার টার্গেট ঠিক রেখে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করতেছে। তাহলে কে আগায় গেল? সে আগায় গেল, তুমি আগাইতে পারলে না, তাই না? তোমাদেরকেও বলছি, তোমরাও আগাইতে পারবে না যদি এখন থেকে প্রিপারেশন না নাও, ঠিক আছে? ওকে, এখন দেখো তাহলে যেটা বলছিলাম, কি বলতেছিলাম রে? উদ্দীপনা যোগানোর কথা। তো আমাদের এই কোষ চক্রের উদ্দীপনা দেয় হচ্ছে দুই বন্ধু আর কি, সাইক্লিন আর সিডিকে, দুজনে একসাথে কাজ করে। সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, সাইক্লিনটা একটা কি দেখো, আমি তোমাদের বলছি যে কোনো প্রোটিনের নাম শেষে কি হয়? এন হয়, ঠিক আছে? সাইক্লিন একটা প্রোটিন। আর সিডিকে এর নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ভাইয়া কাইনেজ লাস্টে কি আছে? এজ মানে কি? মানে এজ থাকলে সেটা কি হবে? এনজাইম। এই প্রোটিন আর এই এনজাইম এরা দুইজন মিলে একসাথে কাজ করে, ঠিক আছে? তাই এদেরকে একসাথে কি নামে ডাকা হয়? সাইক্লিন সিডিকে। মানে হাইপেন আছে না মাঝখানে, সাইক্লিন একজন, সিডিকে আর একজন, বুঝছো? তাই বলা হয় কি সাইক্লিন সিডিকে। তাহলে সাইক্লিন সিডিকে হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে? সাইক্লিন সিডিকে। এটা মাথায় রাখবো শুরুতে। এবার চলে আসি, দ্রুত পড়ে ফেলবো, আশা করি দ্রুত হয়ে যাবে। ওই একই বিষয়, বাহ্যিক লাগবে না, এটা তো কোশ্চেন নিজের ভেতরে থেকে আসতে, বাইরে থেকে কি তুমি যে ঠেলা দিবা এরকম কিছু হবে না। দেখো এটা এবার চলে আসি আমরা, এটা হচ্ছে শনিবার ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো কি কি আছে, এগুলো আরো সুন্দর করে লেখা আছে, মানে ফ্রেশ করে লেখা আর টাইপ করাও আছে। প্রথমে চলে আসো G1, আমরা দ্রুত পড়ে ফেলবো। বলতো সময়কাল কত পড়ে ফেলছি? কত? 30 থেকে 40% সময় ব্যয় হয়। এখন আমি এটা সহজ করার জন্য তোমাদের 3টা ফেজে, মানে 2টা মেইন ফেজে ভাগ করেছি। কি কি? G1 মানে যে কোনো প্রক্রিয়া, দেখো সময়কাল কর্ম প্রক্রিয়া, কি লিখছি? সময়কাল কর্ম মানে কি কাজ হয়?
সময়কাল আর কর্মপ্রক্রিয়া কি কাজ হয়, বুঝছো? এখন প্রথমে কর্মপ্রক্রিয়াতে কি আছে খেয়াল করো। ফার্স্টে একটা কোষ যখন জন্মগ্রহণ করবে তখন সে কোথায় আছে? কোথায় আছে সে? জি1-এ আছে, মানে জন্মগ্রহণ করেই সে কোথায় আছে? তাহলে বলতো সে সিদ্ধান্ত নিবে যে ভবিষ্যতে সে এই পুরো কোষচক্র ঘুরে মাইটোসিস করবে নাকি করবে না, যে সিদ্ধান্ত সে কোথায় নিবে? জি1-এ। ক্লিয়ার? যে ফার্স্ট পয়েন্টটা আসলে কি আসবে আমাদের? অংশগ্রহণের সিদ্ধান্ত। ফার্স্ট পয়েন্টটা কি? এটা বক্স করে ফেলো, অংশগ্রহণের সিদ্ধান্ত। এখন অংশগ্রহণের সিদ্ধান্ত যখন নিবে, আমি একটু এখানে লিখি দরকার হয়। মনে করো সিদ্ধান্ত সে নিল, অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। এখন সিদ্ধান্ত দুই রকম হতে পারে না? যদি পজিটিভ হয় যে না সে কোষ বিভাজনে অংশগ্রহণ, মনে করো অংশগ্রহণ করবে, তাহলে ওকে সামনে উদ্দীপনা যোগাবে কে? সিডিকে, সাইক্লিন না সিডিকে একসাথে। আর যখন সে তার যদি অ্যান্সার হয় যে না সে অংশগ্রহণ করবে না, নেগেটিভ যদি হয় মানে অংশগ্রহণ করবে না, তাহলে কি হবে? তাহলে সে মৃত্যু পর্যন্ত সে কোথায় আছে? জি1-এ আছে না? সে আমৃত্যু কোথায় থেকে যাবে? জি1-এ থাকবে। তাহলে বিষয়টা কি বুঝতে পারছো? সিদ্ধান্ত নিবে, যদি সিদ্ধান্ত পজিটিভ হয় তাহলে ওকে হেল্প করবে কে? সিডিকে। আর যদি সিদ্ধান্ত নেগেটিভ হয় তাহলে আমৃত্যু সে কোথায় থাকবে? জি1-এই থাকবে। ঠিক আছে, ওকে আমি দেখি দিচ্ছি। ওকে, এখন চলে আসো, এখানে কি লেখা আছে? অংশগ্রহণ করলে সমগ্র প্রক্রিয়া ত্বরান্বিত করবে কে? যে গতি ত্বরান্বিত করবে কে? সিডিকে। আচ্ছা, এখন সাইক্লিন নামটা কেন সহজ হয়েছে আমি একটু বুঝাই। সাইক্লিন নামটা অনেকের মনে থাকবে না। কেন মনে থাকবে না? খুবই ইজি ভাই, কোষ চক্র। ইংলিশ নাম কি বলো? সেল সাইকেল। এখন বলো সাইকেল চালানোকে কি বলা হয়? সাইক্লিং। তাহলে প্রোটিনের নাম কি হবে? সাইক্লিন। বুঝছো? তাহলে সাইকেল, সাইক্লিন। লাস্টে এন থাকলে কি? প্রোটিন। তাহলে সাইকেলের প্রোটিনের নাম কি হবে? শিট দাও। সাইক্লিন। তাহলে প্রোটিনের নাম কি হবে? সাইক্লিন। ওকে, তাহলে সাইকেল চালাবে কে? সাইক্লিন। এবার চলে আসো নিচে যাই, আমরা এখানে ছিলাম। দেখো আমি লিখেছি তারপরে কি? অংশগ্রহণ না করলে আমৃত্যু জি1-এই থেকে যাবে। পারবা তোমরা এটা? এখন দেখো ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। এই পয়েন্টটা মাথায় রাখবা। কিভাবে হয়? এর পরের দশার নাম কি? এই পরের দশায় কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয় না? তাহলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা যা লাগবে সেগুলো সব কোথায় তৈরি হবে? আগেরটাই জি1-এ তৈরি হবে। বুঝতে পারছো এটা কেন হচ্ছে? এবার চলে আসো, প্রয়োজনীয় প্রোটিন ও আরএনএ তৈরি হয়, মানে সাথে আরো কিছু প্রোটিন লাগে, কিছু আরএনএ লাগে, সেগুলো এখানে তৈরি হয়। এখন লাস্ট বিষয়টা দেখো কি লেখা আছে? জি1 থেকে এস দশায় প্রবেশ করতে প্রয়োজন সিডিকে। কাকে লাগবে? মানে এক কথা যদি আমরা বলি যে পিইসি পাস করার পরে তাকে এইখানে এস দশায় ঢুকতে কে হেল্প করবে? সিডিকে। বুঝতে পারছো? ওকে, এখন তাহলে এই লাইনটা আমরা এখানে লিখেছি যে জি1 থেকে এস দশায় প্রবেশ করতে লাগবে কি? সিডিকে। দেখো নিচে একটা ফ্লো চার্ট আছে। জি1 থেকে তীর দেওয়া আছে এস, এস থেকে জি2 তে দেওয়া আছে জি2 থেকে এম। তাহলে এখানে কাকে লাগবে? সিডিকে। ভাই এস থেকে জি2 তে কাকে লাগবে? সিডিকে। এর পরেরটা আমরা পরে পড়তেছি। হ্যাঁ, এখন চলে আসো ডিএনএ রেপ্লিকেশন বা সিনথেসিসে কি হয়? খুব ইজি। সময়কাল কত লিখে ফেলি আমরা। সময়কাল কত? 30 থেকে 50। সবচেয়ে বেশি সময় এখানে ব্যয় হবে। কর্মপ্রক্রিয়াতে কি? ডিএনএ সিনথেসিস বা অপর নাম কি? রেপ্লিকেশন। অপর নাম কি? বাংলা নাম কি হবে? সব লিখে ফেলো। অনুলিপন। আরেকটা বাংলা কি হবে? প্রতিলিপন। আরেকটা কি হবে? দ্বিত্বন, মানে ডাবল হয়ে যাওয়া। আর পরে কি লেখা আছে? এস থেকে জি2 তে প্রবেশ করতে কি প্রয়োজন? সিডিকে। তাহলে দেখো তুমি এখানে কিছু না পারলেও ভাই তিনটা লাইন তুমি এমনি পারবা। কোন তিনটা লাইন? সময়কাল, কর্মপ্রক্রিয়া আর লাভ দিয়ে যাইতে কি লাগে, 3 লাইন তুমি লিখতে পারবা না? ওকে, এরপরে চলে আসি আমরা জি2 তে চলে আসি। হ্যাঁ, জি2 সময়কাল কত? 10 থেকে 20। আসলে আমি এগুলো কিন্তু সব বই থেকে নিয়ে লিখেছি। হ্যাঁ, বইয়ে একটা প্যারা লেখা আছে, আমি যদি তোমাদেরকে দেখাই। বইয়ে হচ্ছে একটা প্যারা দেওয়া আছে, সেই প্যারার ভেতরে তার ভেতরে সবকিছু লেখা আছে। দেখো জি1 এইভাবে দেখো লেখা আছে, একটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় জি1 উপপর্যায়ে। তুমি তো সংক্ষেপে লিখবা, অল্প সময়ে বেশি ইনফরমেশন লিখবা। জি1 প্রথমে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় যা সিডিকে মানে সাইকেল ইন্ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা একটা এনজাইম এর সাহায্যে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে। সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, মানে শক্তি ব্যয় হয়, শক্তি তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ফসফোরাইলেশন। এই সময় প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, আরএনএ ও ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। দেখছো লেখা আছে না? তো এটাকে আমরা আধভাবে লিখেছি। আর কি লেখা আছে লাস্টে? যে কোষটি আর বিভাজিত হবে না তা 1 সপ্তাহ বা 1 বছর
আমৃত্যু জীবাণু পর্যায়ে আবদ্ধ হয়। এখানে লাইট জ্বলতেছে দেখো তো, হ্যাঁ চলছে, ঠিক আছে। যে কোষটি, আচ্ছা তাহলে সে কি হবে, আমৃত্যু জীবাণুই থেকে যাবে। ও যখন না বলছে তখন তো আমার হৃদয়ে আঘাত লেগেছে। দেখো মোট কোষ চক্রের মোট সময় 30 থেকে 40% সময় ব্যয় হয়, ঠিক আছে। তাহলে যা লেখা আছে বুঝছো, মানে বইয়ের কথাগুলো আমরা আসলে পয়েন্ট করে লিখেছি, ক্লিয়ার। পরেরগুলোও সেম কাজ করছি। তো G2টা আমরা একটু দেখবো, G2 আমরা এখান থেকে দেখি, তাহলে সময় কম লাগবে। চলে আসো G2তে। কর্মপ্রক্রিয়াতে কি হবে এখন এটা বোঝার আগে আমি আসলে একটু ছবি আঁকাই। হ্যাঁ, এখানে খেয়াল করো, মাইটোসিস, এখানে অনেকগুলো দশা আছে না, ছোটবেলায় পড়ছি কি আমরা, কয়টা, মানে একটু আগেই পড়লাম, কয়টা, 5টা। তো এখানে কি কি তৈরি হয় তো একটু মনে করাই দিই তোমাদের। এরকম একটা জিনিস তৈরি হয়, এটার নাম কি, স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র, এখন এই স্পিন্ডল যন্ত্র বানাইতে গেলে কি লাগে জানো, স্পিন্ডল যন্ত্র বানাইতে গেলে লাগে হচ্ছে, আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম মাইক্রো টিউবিউলস, মনে পড়ে যে মাইক্রো টিউবিউলস কাকে তৈরি করে, স্পিন্ডল যন্ত্রকে পড়েছি আমরা। ওকে, আর কি লাগবে দেখো, এই যে 5টা দশা হবে জটিল পর্যায়, এগুলো হওয়ার জন্য অবশ্যই অনেক অনেক কি লাগবে, শক্তি লাগবে। তাহলে এখানে কি লাগবে, আরো অনেক শক্তি। মানে শক্তি আসলে কোন রূপে থাকে, এটিপি। তাহলে বলতো যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়ার যে প্রস্তুতি সেটা কোথায় হবে, G2তে, এখানে হবে ওর প্রস্তুতি। আর কি লাগবে, এটিপি লাগবে। আর কি লাগবে, তাহলে এই দুইটা জিনিসের জন্য, এই দুটো জিনিস এখানে মোটামুটি ম্যানেজ করে সামনের দশায় যাবে, বুঝছো। মানে অ্যাডমিশনে যদি তুমি মেডিকেলের প্রস্তুতি নামাতে যাবা, পারবা, চান্স পাবা না, এটাই হচ্ছে বিষয়। তাহলে চলে আসি আমরা বইয়ে, এখানে চলে আসি, কি লেখা আছে যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য মাইক্রোটিউবিউলস তৈরির উপকরণ তৈরি, মানে মাইক্রোটিউবিউলস তৈরি করে না, মাইক্রোটিউবিউলস তৈরির উপকরণ তৈরি করে, কারণ ওইখানে গিয়ে মাইক্রোটিউবিউলস তৈরি হবে, তারপরে হবে স্পিন্ডল। তারপরে কি লেখা আছে, পরেরটা পড়ো, মানে প্রয়োজনীয় শক্তি ওটা পড়ো। প্রয়োজনীয় শক্তি বা কি বলতে পারি, ফাঁকা জায়গায় কি হবে, এটিপি তৈরি। প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি হবে। আচ্ছা, আর আরেকটা পয়েন্ট আমি বোঝাই দিচ্ছি, যে প্রাণী কোষের ক্ষেত্রে মনে আছে যে তোমাদের স্পিন্ডল যন্ত্রের এখানে যে একটা রে বিচ্ছুরণ করে, কি রে, এই যে আমরা যখন সেন্টিওল পড়ছিলাম প্রথম অধ্যায়ে, তখন পড়ছিলাম না যে অ্যাস্টার রে এবং কোষ গঠনে হেল্প করে। তাহলে ওর 2 মেরুতে যাওয়া লাগে না, মানে একটা সেন্টিওল মনে করো আছে, তো একা কি 2 মেরু সামলাইতে পারবে, তাহলে একজনকে যাইতে হবে এখানে, একজনকে যাইতে হবে এইখানে। তাহলে কি হবে দেখো, যে একটি সেন্ট্রোজোম থেকে, আমি একটু বইয়ের লাইন তোমাদের দেখাই, তাহলে আর ভালো হবে, বইয়ে আরো একটু পুরোটা লেখা আছে, তুমি একটু পড়লে বুঝতে পারবা। সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউলস তৈরি সূচনা করে। পরের লাইনটা দেখো, বিভাজন, ও আচ্ছা এই লাইনটা, একটি সেন্ট্রোজোম থেকে 2টি সেন্ট্রোজোমে পরিণত হয়, মানে একটি সেন্ট্রোজোম কয়টা সেন্ট্রোজোম হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি লিখবো, যে একটি সেন্ট্রোজোম থেকে 2টি সেন্ট্রোজোম তৈরি, এটুকু লিখলেই হচ্ছে, একটি সেন্ট্রোজোম থেকে 2টি সেন্ট্রোজোম তৈরি, ঠিক আছে। একটি সেন্ট্রোজোম থেকে 2টি সেন্ট্রোজোম তৈরি। এরপর চলে আসি, প্রয়োজনীয় এটিপি তো পড়লাম। এবার দেখো লাস্ট অংশ, G2 থেকে M দশায় প্রবেশে প্রয়োজন হয় কি, সেটা একটু বোঝার জন্য দেখো, এটা উদাহরণ দিলে আর মনে করো অল্প সময় আমাদের করা শেষ হয়ে যাবে। তো এইখান থেকে G1 শেষ করে S থেকে কি হবে G2, G2তে যখন সে যাবে এরপরে মাইটোসিসে প্রবেশ করবে। এখন মাইটোসিসে ঢুকতে গেলে আগে তোমাকে সব প্রিপারেশন নিয়ে ম্যাচিউর হতে হবে না, তাহলে কেউ 2-3 বছর বয়স, 5 বছর বয়সে কেউ কি মেডিকেলে পড়তে পারবে, ম্যাচিউর হইতে হবে। কি হইতে হবে, ম্যাচিউরের বাংলা কি, পরিণত হওয়া। তাহলে এখানে ওকে ম্যাচিউর হইতে হবে। এখন ওর ম্যাচিউর হওয়াটাকে প্রমোট করবে একটা প্রোটিন, তার একটা নাম আছে। দেখো এখানে যে যে ওকে হেল্প করবে, সে ওকে ম্যাচিউর হইতে হেল্প করবে, তাহলে কি হবে, ম্যাচিউরের নাউন কি হবে, ম্যাচুরেশন, প্রমোট করতেছে, কি হবে, প্রমোটিং, তারপর কি হবে, ফ্যাক্টর। তাহলে কি নাম হবে, এটা বড় হাতের হবে, ম্যাচুরেশন প্রমোটিং। সংক্ষেপে এর নাম কি হবে বলতো, MPF। তাহলে এই যে G2 থেকে S এ যাইতে এখানে ভূমিকা রাখবে কে, MPF। এইখানে কে কে রাখছিল, CD কে, এখানেও কে ছিল, কিন্তু এখান থেকে G2 থেকে M এ যাইতে কে রাখবে, MPF। তাহলে আমরা এটা লিখে ফেলি, দেখো এইখানে MPF এর ফুল নাম লিখে ফেলো, আবার লেখো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, সংক্ষেপে নাম কি, MPF লেখা আছে। তাহলে আমাদের এই ফ্লো চার্টে কি হবে এখানে বলতো, G2 থেকে M এর এখানে কি হবে,
এমপিএফ হবে, এমপিএফ। ওকে, ডান। তাহলে আমরা এটা পারবো। এবার চলে আসো আমাদের বইয়ে পরে কি আছে, ইন্টারফেসের একটা গুরুত্ব লেখা আছে। আর ডিএনএ রেপ্লিকেশন আসলে কেন করতে হবে, ডিএনএ রেপ্লিকেশন কেন লাগবে সেটা নিয়ে আমি মনে হয় একটু লিখেছিলাম কখনো, তো আমি একটু পড়াই দিই, তাহলে তোমাদের দিয়ে দিবনি আমি। এটা হচ্ছে এখানে আছে, এইটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে। তো ডিএনএ রেপ্লিকেশন না ঘটলে কি সমস্যা হয় দেখো, তুমি সিম্পলি দেখো, ডিএনএ দ্বিত্বন না ঘটলে ক্রোমোজোমের বিভাজন অসম্পূর্ণ থেকে যায়। ডিএনএ বৈশিষ্ট্য বহন করে, আমরা সবাই জানি ডিএনএ কি বহন করে, বৈশিষ্ট্য মানে জিন থাকে। যদি ডিএনএ দ্বিত্বন না হয় তাহলে মাতৃকোষের বৈশিষ্ট্য অপত্য কোষে সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। কারণ দেখো, মনে করো ডিএনএ একজনের আছে, যা আছে, যদি মায়ে হচ্ছে মানে সন্তানের দেহে, মানে ধরো কোষের কথা বললাম, একটা কোষ থেকে দুইটা কোষে যাবে, এখন যদি পুরা ডিএনএ সব দুই কোষে সমান সমান না যায়, মানে হুবহু সেম সেম না যায়, তখন চেঞ্জ হয়ে যাবে না, কিছু বৈশিষ্ট্য একজনের থাকবে, কিছু বৈশিষ্ট্য আরেকজনের থাকবে, কি ওইগুলো ডাবল হতে হবে না? তাই ডিএনএ কে কি করে ডাবল বানায়। সর্বোপরি মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, মানে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নিশ্চিত করতে, মানে কি, এই কোষ বিভাজনের মেইন বৈশিষ্ট্য কি বলতো, এই কোষ বিভাজনের মেইন বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান এবং বৈশিষ্ট্যও সমান। শুধু কি ক্রোমোজোম সংখ্যা সমান, বৈশিষ্ট্যও সমান। তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্য কি, যে মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোমের মানে মাতৃকোষ আর অপত্য কোষের বৈশিষ্ট্য সমান রাখা। যদি ডিএনএ রেপ্লিকেশন না হয় তাহলে কি এই কাজটা হবে, এই জন্য এই কথাটা বলা আছে। তাহলে এটাই বললাম। আর হচ্ছে এখন তোমাদের বইয়ে একটা বিষয় দেখায়, আমি শেষ করছি। কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে সাইক্লিন প্রোটিন, এটা এখন আর বলছি না। প্রোটিন আর সাথে কে থাকে, এনজাইমের নাম কি, সিডিকে। প্রোটিন কয় প্রকার, 4 প্রকার। তো দেখো বলে দিস, DEAB, সংক্ষেপে কি মনে রাখবা, ডেব। এখন ভাই ডেবের কাজ কি, দেখো আমরা সবাই কি জানি, G1 থেকে কই যাবে এস, এস থেকে কই যাবে G2, G2 থেকে কই যাবে এম। এখন বলতে পারো ভাই কোনটা কোথায় কাজ করে, খুব ইজি। দেখো G1 থেকে এস এবং এস থেকে G2 যেতে কে হেল্প করবে, ডি, এখানেও কে কাজ করবে, ডি, ঠিক আছে। এখন দেখো পরে কি আছে, এ কোথায়, ই কোথায় কাজ করে, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। তার মানে এস এর ভেতরে রেপ্লিকেশনের কাজটা আসলে কে করে, এটা করে হচ্ছে ই, রেপ্লিকেশনের কাজটা কে করে, ই। আচ্ছা এবার আসো, এ কোথায় কাজ করে, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ত্বরান্বিত করে, মানে রেপ্লিকেশনের কোষকে মানে প্রস্তুত করে। রেপ্লিকেশনের জন্য ই হচ্ছে কোষকে কি করে, প্রস্তুত করে। আর রেপ্লিকেশনটাকে সামনে নিয়ে যায় কে, সামনে নিয়ে যায় হচ্ছে এই এ, মানে গতি ত্বরান্বিত করে বা সক্রিয় করে। আর বি কি, আর বি হচ্ছে G2 এর পরে কি, মাইটোসিস করার জন্য কি তৈরি হয়, এখানে স্পিন্ডল তৈরি হয় না, স্পিন্ডল তৈরি করার কাজটা মেইনলি কে করে, বি, ঠিক আছে, বুঝছো। তাহলে এটা হচ্ছে এদের কাজ। আর এরপরে আছে কি, ইন্টারফেসের গুরুত্ব। দেখো তোমার বই 6টা গুরুত্ব আছে, 1 আর 2 নাম্বার, এটা হচ্ছে G1 এর গুরুত্ব। দেখো কি, অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত, আর প্রোটিন আরএনএ ডিএনএ তৈরি। আর এই 3 নাম্বারটা হচ্ছে এস এর গুরুত্ব। এস এর গুরুত্ব কি, রেপ্লিকেশন। আর 4 আর 5 নাম্বারটা হচ্ছে G2 এর গুরুত্ব। G2 এর গুরুত্ব কি ছিল, মাইক্রোটিউবিউলস এবং কি এটিপি তৈরি। আর 6 নাম্বারটা কি বলছে, ইন্টারফেস না থাকলে বিভাজন কি সম্পন্ন হবে, প্রস্তুতি না নিলে কি বিভাজন হবে। আর বিভাজন যদি না হয় কোষের সংখ্যা কি বৃদ্ধি পাবে, আর সংখ্যা যদি বৃদ্ধি না হয় তাহলে কি জীবের বিকাশ হবে, মানে একটা জীব কি একটা কোষ দিয়ে তৈরি হয়, কোটি কোটি কোষ দিয়ে তৈরি হয়। কোষের সংখ্যা যদি না বাড়ে তাহলে কি কোষ বৃদ্ধি পাবে, মানে জীব দেহ বৃদ্ধি পাবে, জীব দেহ গঠন হবে না, ফলে নতুন জীব কখনো সৃষ্টি হবে না, বুঝছো। এই হচ্ছে ইন্টারফেসের গুরুত্ব। পারবো আমরা, ওকে। ওই গুরুত্বটা আসলে ওদের কাজ দিয়ে বোঝানো হয়েছে, যে যে কাজ করবে সেই কাজটা করা ওর গুরুত্ব, এটাই বোঝানো হয়েছে। আর এই লাস্ট লাইনে হচ্ছে মেইন গুরুত্বটা বোঝানো হয়েছে। তাহলে কি আমরা এখন পারবো, ওকে। তাহলে এই ক্লাসটা আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল, আগামী দিনে আমরা মাইটোসিস ম্যাক্সিমাম অংশটা শেষ করে ফেলবো, মিওসিসটাও অনেক ভালো করে শেষ করে ফেলবো, ওকে। তো সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।